বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী 1 বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এটা আমার সপ্তম ক্লাস এই অধ্যায়ের। যদি 1 থেকে 6 নম্বর ভিডিওটি দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসের লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো অনুশীলনী শূন্যস্থান পূরণ। 1 নাম্বার, পরিমাপের একক দুই প্রকার, কি? মৌলিক একক ও যৌগিক একক। আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা ডেশটি, কয়টি? 7টি। সকল পদ্ধতিতে সময়ের একক কি আমরা জানি? সেকেন্ড। এইগুলো লিখে দিলেই হবে। বহু নির্বাচনী প্রশ্ন, ভরের একক কোনটি? ভরের একক কি জানি আমরা? কিলোগ্রাম। খ নাম্বার সঠিক অ্যান্সার। 2, একটি ইট যে জায়গা দখল করে তাকে কি বলা হয়? আয়তন। নিচের চিত্র থেকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তাই আমরা কি করব, এই যে এ চিত্র আছে এবং বি চিত্র আছে, সেখান থেকে 3 নং এবং 4 নং প্রশ্নের উত্তর দিব। 3 নং প্রশ্নে কি আছে? বি চিত্রটিতে পাথরের আয়তন কত? বি চিত্রে পাথরের আয়তন কত? তাহলে বি চিত্রের কি, পাথর ফেলার আগের উচ্চতা আছে 10 ঘন সেন্টিমিটার, পাথর ফেলার পরের উচ্চতা আছে 15 ঘন সেন্টিমিটার। এই দুইটা বিয়োগ করলে কত হয়? 5 ঘন সেন্টিমিটার। এই 5 ঘন সেন্টিমিটারই হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এখানে কি হবে? ক নাম্বার সঠিক অ্যান্সার, 5 ঘন সেন্টিমিটার। পরে এ চিত্রটা আমরা একটু খেয়াল করে দেখি। এই 4 নম্বরের প্রশ্ন আছে, এ চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কয়টি এককের গুণফল দরকার হয়? তাহলে এ চিত্রে প্রদর্শিত বস্তুটি কি একটি ঘনবস্তু না? তো ঘনবস্তুর যখন আয়তন বের করব তখন এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে গুণ করতে পারব, অর্থাৎ 3টি একক গুণ করতে হবে। নাম্বার সঠিক উত্তর। প্রশ্ন উত্তর আছে কয়টা? 4টা। এবং গাণিতিক প্রশ্ন আছে 3টা, সৃজনশীল প্রশ্ন আছে 2টি। তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা একটু দেখে নেই। নাম্বার প্রশ্ন, প্রতিটি কাজে সঠিক পরিমাপ প্রয়োজন কেন? তাহলে আমাদের এই দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজেই সঠিক পরিমাপের প্রয়োজন হয় কেন, সেটাই এখানে ব্যাখ্যা করতে হবে। তো উত্তরটা এরকম, দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজে সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। এটা আমরা কিন্তু সবাই করি। যেমন বাজার থেকে চাল কিংবা ডাল কিনতে, জামা কাপড় তৈরি করতে কিংবা সময় মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার। তো এই কাজগুলো ছাড়াও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ আছে যেগুলো করতে গেলে আমাদের সঠিক পরিমাপের প্রয়োজন হয়। সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে, বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টি ঘর তৈরি করা যাবে, এমনকি কোন কক্ষের আকৃতি কীরকম হবে তা বলা মুশকিল হবে। এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি। এই কাজগুলো কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ। জীবন বাঁচানোর যে ঔষধ তাও তৈরি করতে হয় পরিমাণ মতো এবং খেতেও হয় পরিমাণ মতো। এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজই সঠিকভাবে করার জন্য সঠিক পরিমাপের প্রয়োজন। তাহলে দৈনন্দিন জীবনে কি আমাদের প্রত্যেকটা কাজই সঠিকভাবে করার জন্য সঠিক পরিমাপের প্রয়োজন। তো তোমরা এই প্রশ্নটা এখান থেকে চাইলে লিখে নিতে পারো। আমাদের বইয়েও কিন্তু প্রশ্নের উত্তরটা এভাবে দেওয়া আছে, মেন বইয়ে। তো প্রশ্ন নাম্বার 2, মৌলিক একক কি কি? তা আমরা জানি কি মৌলিক একক কয়টি? 7টি। সেগুলো কি কি আমরা দেখে নেই। উত্তর, যে একক স্বাধীন অর্থাৎ অন্য কোনো এককের উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক একক বলে। আমরা এই সংখ্যাটা জানি। মৌলিক একক মোট 7টি। এগুলো হলো দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, ভরের একক কিলোগ্রাম, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক এম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা, পদার্থের একক মোল। তো 3 নম্বর প্রশ্ন, এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন হয় কেন? এককের গুণিতক এবং ভগ্নাংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করব এই অংশটুকুর মধ্যে। উত্তর, এককের গুণিতক ও ভগ্নাংশের প্রয়োজন হয়। যেমন দৈর্ঘ্যের একক কি? মিটার। তো বৃহত্তর কিছু পরিমাপ করার জন্য এককের গুণিতক প্রয়োজন হয়, অর্থাৎ মিটার থেকে বড় কিছু পরিমাপ করতে গেলে আমরা এককের গুণিতক ব্যবহার করি। যেমন ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব মাপার ক্ষেত্রে আমরা কিলোমিটার একক ব্যবহার করি, যা মিটারের গুণিতক। তাহলে মিটারের গুণিতক কি? কিলোমিটার। কিন্তু ক্ষুদ্র কিছু পরিমাপ করার ক্ষেত্রে এককের ভগ্নাংশ ব্যবহার করা হয়। যেমন পেন্সিলের দৈর্ঘ্য বা পয়সার পুরুত্ব মাপার ক্ষেত্রে এককের ভগ্নাংশ সেন্টিমিটার বা মিলিমিটার ব্যবহার করা হয়। তো সুতরাং বলা যায় যে হিসাব নিকাশের সুবিধার জন্য এককের গুণিতক ও ভগ্নাংশের প্রয়োজনীয়তা অপরিসীম। তো এভাবে আমরা ব্যাখ্যা করব। এখানে দৈর্ঘ্যের একক মিটার থেকে ব্যাখ্যা করা আছে। আমরা চাইলে ভরের একক কেজি থেকেও ব্যাখ্যা করতে পারি। কেজি থেকে বড় কিছু পরিমাপ করতে গেলে আমাদের কুইন্টাল, মেট্রিক টন এগুলো ব্যবহার করতে হয়। এর থেকে ছোট কিছু পরিমাপ করতে গেলে আমাদের কি করতে হয়? গ্রাম বা মিলিগ্রাম এককগুলো ব্যবহার করতে হয়। এর থেকে বলা যায় যে
দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের সুবিধার জন্য এককের গুণিতক ও ভগ্নাংশের প্রয়োজনীয়তা অপরিসীম, এভাবে আমরা বলতে পারবো। প্রশ্ন নাম্বার 4, পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায়? এটা আমরা এখানে বলবো। তো উত্তর, আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ ক্ষেত্রফল পরিমাপের জন্য শুধুমাত্র দৈর্ঘ্য ও প্রস্থ প্রয়োজন। আবার আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা, অর্থাৎ আয়তন পরিমাপের জন্য দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার প্রয়োজন। এটা হলো একটা পার্থক্য। এক্ষেত্রে আমরা পাই ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করে আয়তন, ক্ষেত্রে ক্ষেত্রফলকে আমরা কি উচ্চতা দ্বারা গুণ করলেই কিন্তু আমরা আয়তনটা পাই। আবার আয়তনকে উচ্চতা দ্বারা ভাগ করে ক্ষেত্রফল পাওয়া যায়। আবার ক্ষেত্রফল ও আয়তনের একক হলো বর্গমিটার ও ঘনমিটার। এটা হলো এদের মধ্যে মূল পার্থক্য। এবার আসবো আমরা কি গাণিতিক প্রশ্ন সমাধানে। চলো দেখে আসি। গাণিতিক প্রশ্ন 1, একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ 4 মিটার হলে এর ক্ষেত্রফল কত? তো এটা আমরা বের করব। দেওয়া আছে ক্ষেত্রটির দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ 4 মিটার, এখানে কিন্তু দেওয়া আছে। অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল, আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক, এখানে কিন্তু আমরা বর্গ একক লিখছি, যেহেতু এখানে মিটার আছে পরের লাইনে কিন্তু আমরা মিটার বসিয়ে দেব। তাহলে দৈর্ঘ্য বসাইলাম 5, প্রস্থ বসালাম 4, গুণ করলে কত 20, তাহলে 20 বর্গ মিটার হলো এই ক্ষেত্রটির ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছো। 2 নম্বর প্রশ্ন, একটি কক্ষের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, কক্ষটির দৈর্ঘ্য 5 মিটার হলে এর প্রস্থ কত? সেম ভাবে দেওয়া আছে কক্ষের ক্ষেত্রফল 20 বর্গ মিটার এবং কক্ষের দৈর্ঘ্য 5 মিটার। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেহেতু প্রস্থ বের করতে হবে, এই প্রস্থটা এই জায়গায় আমরা রাখবো, ক্ষেত্রফলকে এখন দৈর্ঘ্য দ্বারা ভাগ দিব। এখন এখানে হলো বর্গ একক, যেহেতু এটা ক্ষেত্রফল ছিল, আর এখানে যেহেতু প্রস্থ, এই জন্য এটা শুধু একক হলো। এখন এখানে এককটা মিটার, কারণ এখানে মিটার আছে এই জন্য। তো কি ক্ষেত্রফল আছে 20, এই জন্য 20 বসাইলাম, এবং দৈর্ঘ্য আছে 5, এই জন্য 5 নিচে বসাইলাম। 20কে 5 দ্বারা ভাগ করলে হয় 4, এই 4 মিটারই হলো কক্ষটির প্রস্থ। এরপর 3 নম্বর প্রশ্ন, একটি বাক্স 20 সেন্টিমিটার লম্বা, 10 সেন্টিমিটার প্রস্থ এবং 5 সেন্টিমিটার উঁচু, এই লম্বা মানে শব্দটাই হলো দৈর্ঘ্য। তো অতএব বাক্সটির দৈর্ঘ্য হলো 20 সেন্টিমিটার, প্রস্থ হলো 10 সেন্টিমিটার, উচ্চতা হলো কত 5 সেন্টিমিটার। এখন বাক্সটির আয়তন বের করবো কিভাবে? আয়তন বের করতে গেলে কি করতে হয়? আমাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার গুণ করতে হয়, এত ঘন একক। অতএব বাক্সটির আয়তন আমরা দৈর্ঘ্য 20 বসাইলাম, প্রস্থ বসাইলাম 10 এবং উচ্চতা বসাইলাম 5, এত ঘন সেন্টিমিটার। এখন এটা গুণ করলে হয় 1000 ঘন সেন্টিমিটার। তো আমাদের বের করতে বলছি কি 100 খানা বাক্সের আয়তন কত? 100 খানা বাক্সের আয়তন কত? তাহলে একটি বাক্সের আয়তন যদি 1000 ঘন সেন্টিমিটার হয়, তাহলে 100 খানা বাক্সের আয়তন কি? এই 1000কে 100 দ্বারা গুণ করতে হবে। 1000 100 দ্বারা গুণ করলে কি হবে? এই অঙ্কটা হবে 1-এর পরে 5টা শূন্য, এই যে 3টা আর এই 2টা, 5টা শূন্য দিলে আমাদের আনসারটা হয়ে যাবে। অর্থাৎ হবে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ ঘন সেন্টিমিটার। তাহলে 100 খানা বাক্সের আয়তন কি? 1 লক্ষ ঘন সেন্টিমিটার। এবার আসা যাক সৃজনশীল প্রশ্ন ও এর উত্তরে। তো প্রশ্ন, ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল কি? 40 বর্গ মিটার, যার দৈর্ঘ্য 10 মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 50 সেন্টিমিটার। ফারহানের মা সমাকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। তো ক নম্বর প্রশ্ন, দৈর্ঘ্যের একক কি? নর্মালি আমরা এটা জানি মিটার। খ নম্বর প্রশ্ন, পরিমাপের প্রয়োজন হয় কেন? আমরা এগুলো দেখে নিই। ক নম্বরে দৈর্ঘ্যের একক মিটার, খ নম্বর হলো পরিমাপের এককের প্রয়োজন হয় কেন? আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম, এটা বলে শেষ করা যাবে না। দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা, কারণ জীবন ধারণের জন্য প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন জিনিসের আদান প্রদান করতে হয়, যেমন কেনাকাটা, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন হয়। কারণ পরিমাপ ব্যতীত এই কাজগুলো কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন হয়। তো এই প্রশ্নগুলো আগে আমি আমাদের ভিডিওগুলোতে আলোচনা করছি, যার জন্য এখানে ডিটেইলে আলোচনা করা হলো না। তো এগুলো তোমরা ভালো করে দেখে নিবে। পরে ছোট ক নাম্বার প্রশ্নটা কি ছিল? ছোট ক নাম্বারে ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত? উদ্দীপক হতে পাই ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গ মিটার, এটা কিন্তু উদ্দীপক হতে পাওয়া, এবং দৈর্ঘ্য হলো 10 মিটার।
এই যে আমাদের এখানে কি ছিল 40 বর্গ মিটার তার পড়ার ঘরের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য হলো কত 10 মিটার। তো এখান থেকে তার পরের ঘরের প্রস্থ বের করবো। আমরা জানি কি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক, অতএব প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল ছিল 40 কে আমরা 10 দ্বারা ভাগ দিলাম, কত হলো 4। এই 4ই হলো ফারহানের পড়ার ঘরের প্রস্থ, এটাই হলো উত্তর। এখন বড় গ নাম্বার প্রশ্নে কি বলা আছে আমাদের, টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে। তাহলে কি ফারহানের মা কিন্তু ঘরে দুইটা টেবিল রেখে দিছে, একটা টেবিলের দৈর্ঘ্য ছিল 1 মিটার এবং প্রস্থ ছিল 50 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা কাজটা করব। তো বড় গ নাম্বার, উদ্দীপক হতে ভাই ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গ মিটার, পড়ার টেবিলের দৈর্ঘ্য কত 1 মিটার, পড়ার টেবিলের প্রস্থ হলো 50 সেন্টিমিটার। এই যে মিটার এবং সেন্টিমিটারে রেখে কিন্তু আমাদের কাজ করা যাবে না, একটা এককে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করব। যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এই জন্য এই সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করার সময় আমরা 100 দ্বারা ভাগ দিব। ভাগ দিলে কত হবে 0.5 মিটার, এটা হবে তার পড়ার টেবিলের প্রস্থ। এখন পড়ার টেবিলের ক্ষেত্রফল বের করলে কি আমরা দৈর্ঘ্যকে প্রস্থ দ্বারা গুণ দিতে হয়, তাহলে পড়ার টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ দিব। পড়ার টেবিলের দৈর্ঘ্য ছিল 1, এই জন্য লিখছি 1, প্রস্থ হলো 0.5, এটা লিখছি 0.5। 1 কে 0.5 দ্বারা গুণ দিলে হয় 0.5, এই 0.5 বর্গ মিটার হলো তার পড়ার টেবিলের ক্ষেত্রফল। এখন তার পড়ার কক্ষে কয়টা টেবিল ছিল, দুইটা না, এই জন্য একটি টেবিলের ক্ষেত্রফল হলো 0.5 বর্গ মিটার এবং দুটি টেবিলের ক্ষেত্রফল কি 0.5, 0.5 দুইবার যোগ দিলেই হয়। তাহলে যোগ দিলে কত হলো 0.5 আর 0.5 যোগ দিলে হবে কত 1 বর্গ মিটার। অর্থাৎ গড়ের ফাঁকা জায়গার ক্ষেত্রফল তাহলে কত হবে, টোটাল গড়টা হলো 40 বর্গ মিটার এবং টেবিল রাখা আছে দুইটি 1 বর্গ মিটারে, তাহলে 40 বর্গ মিটার থেকে 1 বর্গ মিটার বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে বের হবে কত 39 বর্গ মিটার। এই 39 বর্গ মিটারই হলো তার কক্ষের ফাঁকা জায়গার ক্ষেত্রফল। এরপর আসি 2 নম্বর সৃজনশীল প্রশ্নে। হোসেন উদ্দিন সরকার একজন রপ্তানিকারক। এবছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে এমকেএস পদ্ধতি ব্যবহার করেন। এই হলো আমাদের উদ্দীপক। এক প্রশ্ন, ক্যান্ডেলা কি? খ নাম্বার, যৌগিক একক ব্যাখ্যা করো। তো ক্যান্ডেলা হলো দীপন ক্ষমতা অর্থাৎ আলোকোজ্জ্বলের পরিমাপের একক। খ নাম্বার কি, যেসব একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত তাদেরকে যৌগিক একক বলে। যেমন আয়তনের একক ঘনমিটার, যা 3টি মৌলিক একক দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার একক মিটারের গুণফল, তাই আয়তনের একক একটি যৌগিক একক। এইটুকু দিলেই হবে। এরপর গ নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে যে এবছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন। তিনি এবছর কত 5 মেট্রিক টন পাট রপ্তানি করছেন। এটাকে মেট্রিক টনকে আমাদের কিলোগ্রামে রূপান্তর করে দিলেই হয়ে যাবে। তো আমরা দেখি উদ্দীপক হতে পাই হোসেন উদ্দিন সরকার এবছর পাট রপ্তানি করেন 5 মেট্রিক টন। আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম, অতএব 5 মেট্রিক টন সমান 5 দ্বারা গুণ দিলে হবে 1000-কে, 5000 কিলোগ্রাম। অতএব এবছর হোসেন উদ্দিন সরকার 5000 মেট্রিক টন পাট রপ্তানি করেন। এটুকু লিখে দিলেই হবে। পরে বড় গ নম্বরে প্রশ্নটা কি করা আছে যে উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি সুবিধাজনক, তোমার মতামত বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটি কি, একটি হলো এফপিএস আর একটি হলো এমকেএস। তাহলে এফপিএস এবং এমকেএস পদ্ধতির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক সেটা ব্যাখ্যা করতে হবে। তো চলো আমরা ব্যাখ্যা করি। বড় গ নাম্বার, উদ্দীপক উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে এমকেএস পদ্ধতি সুবিধাজনক। এটা কিন্তু আমরা জানি যে এমকেএস পদ্ধতিটাই এককের আন্তর্জাতিক পদ্ধতি এবং এটা ব্যবহার করাই সুবিধাজনক, কারণ এটা পৃথিবীর সমগ্র দেশেই ব্যবহার করা হচ্ছে। তো মতামত বিশ্লেষণ, পরিমাপের জন্য পূর্বে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রচলিত ছিল। আমরা জানি কি বিভিন্ন ধরনের পদ্ধতি প্রচলিত ছিল, এখনো কয়েক ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি, যেমন এমকেএস, এফপিএস এবং সিজিএস। পৃথিবীর বিভিন্ন দেশেও এককের এ ধরনের পদ্ধতি ব্যবহার হয়ে আসছিল। পরবর্তীতে 1960 সালে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ একটি সাধারণ পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করেন, যা এককের আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতি অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট নামে পরিচিত। আর এই আন্তর্জাতিক পদ্ধতিটি এমকেএস পদ্ধতিকে অনুসরণ করে। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড।
যা এসআই পদ্ধতির এককের অনুরূপ। আবার এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড এবং সময়ের একক সেকেন্ড। দেখা যাচ্ছে এই এককগুলো আমরা সাধারণত কম ব্যবহার করে থাকি, এমকেএস পদ্ধতির এককগুলোই বেশি ব্যবহার করে থাকি। অতএব উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিটির মধ্যে এমকেএস পদ্ধতিটি বেশি সুবিধাজনক। তাহলে আমরা বুঝলাম কি যে এফপিএস পদ্ধতি এবং এমকেএস পদ্ধতির মধ্যে কোনটি ব্যবহার বেশি সুবিধাজনক? এমকেএস পদ্ধতিটি ব্যবহার সুবিধাজনক, কারণ এমকেএস পদ্ধতিকে অনুসরণ করে এককের আন্তর্জাতিক পদ্ধতিটা নেওয়া হয়েছে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিটা সাবস্ক্রাইব করে রাখবে। তো লাইক এবং কমেন্টস করতে ভুলবে না। এ ধরনের ভিডিও পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখো। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।